এই সময় খাদ্য সমস্যা দেখা দিয়েছিল কয়েকটা জেলায়। বিশেষ করে ফরিদপুর, কুমিল্লা ও ঢাকা জেলার জনসাধারণ এক মহা বিপদের সম্মুখীন হয়েছিল। সরকার কর্ডন প্রথা চালু করেছিল। এক জেলা থেকে অন্য জেলায় কোনো খাদ্য যেতে দেওয়া হতো না। ফরিদপুর ও ঢাকা জেলার লোক খুলনা ও বরিশালে ধান কাটবার মৌসুমে দল বেঁধে দিনমজুর হিসাবে যেত। এরা ধান কেটে ঘরে উঠিয়ে দিত, পরিবর্তে একটা অংশ পেত। এদের দাওয়াল বলা হতো। হাজার হাজার লোক নৌকা করে যেত। আসবার সময় তাদের অংশের ধান নিজেদের নৌকা করে বাড়িতে নিয়ে আসতো। এমনিভাবে কুমিল্লা জেলার দাওয়ালরা সিলেট জেলায় যেত। এরা প্রায় সকলেই গরিব ও দিনমজুর। প্রায় 2 মাসের জন্য ঘরবাড়ি ছেড়ে এদের যেতে হতো। যাবার সময় মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে সংসার খরচের জন্য দিয়ে যেত। ফিরে এসে ধার শোধ করত। দাওয়ালদের নৌকা খুবই কম ছিল। যাদের কাছ থেকে নৌকা নিত তাদেরও একটা অংশ দিতে হতো। যখন এবার দাওয়ালরা ধান কাটতে গেল, কেউ তাদের বাধা দিল না। এরা না গেলে আবার জমির ধান তুলবার উপায় ছিল না। একসাথেই প্রায় সব ধান পেকে যায়, তাই তাড়াতাড়ি কেটে আনতে হয়। স্থানীয়ভাবে এত কৃষাণ একসাথে পাওয়া কষ্টকর ছিল। বহু বছর যাবৎ এই পদ্ধতি চলে আসছিল। ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা জেলার হাজার হাজার লোক এই ধানের উপর নির্ভর করত। দাওয়ালরা যখন ধান কাটতে যায় তখন সরকার কোনো বাধা দিল না। যখন তারা 2 মাস পর্যন্ত ধান কেটে তাদের ভাগ নৌকায় তুলে রওনা করল বাড়ির দিকে, তাদের বুভুক্ষু মা বোন, স্ত্রী ও সন্তানদের খাওয়াবার জন্য, যারা পথ চেয়ে আছে আর কোনো মতে ধার করে সংসার চালাচ্ছে, কখন তাদের স্বামী, ভাই, বাবা ফিরে আসবে ধান নিয়ে, পেট ভরে কিছুদিন ভাত খাবে, এই আশায় তখন নৌকায় রওনা করার সাথে সাথে তাদের পথ রোধ করা হলো। ধান নিতে পারবে না, সরকারের হুকুম। ধান জমা দিয়ে যেতে হবে, নতুবা নৌকা সমেত আটক ও বাজেয়াপ্ত করা হবে। সহজে কি ধান দিতে চায়? শেষ পর্যন্ত সমস্ত ধান নামিয়ে রেখে লোকগুলিকে ছেড়ে দেওয়া হলো। এ খবর পেয়ে আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব হলো না। আমি এর তীব্র প্রতিবাদ করলাম, সভা করলাম, সরকারি কর্মচারীদের সাথে সাক্ষাৎও করলাম, কিন্তু কোনো ফল হলো না। এদিকে খন্দকার মোস্তাক আহমেদ এই কর্ডনের বিরুদ্ধে প্রতিবাদ সভা শুরু করেছে বলে আমি খবর পেলাম। অনেক সভা সমিতি, অনেক প্রস্তাব করলাম, কোনো ফল হলো না। এই লোকগুলি দিনমজুর। 2 মাস পর্যন্ত যে শ্রম দিল তার মজুরি তাদের মিলল না। আর মহাজনদের কাছ থেকে যে টাকা ধার করে এনেছিল এই 2 মাসের খরচের জন্য, খালি হাতে ফিরে যাওয়ার পরে দেনার দায়ে ভিটাবাড়ি ছাড়তে হলো। এরকমের শত শত ঘটনা আমার জানা আছে। এদিকে ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা জেলার অনেক নৌকার ব্যবসায়ী ছিল যারা বড় নৌকায় করে ধান চাউল ওই সমস্ত জেলা থেকে এনে বিক্রি করত। তাদের ব্যবসাও বন্ধ হলো এবং অনেক লোক নৌকায় খেটে খেত, তারাও বেকার হয়ে পড়ল। এদের মধ্যে অনেকেই আজ রিক্সা চালায়। একমাত্র গোপালগঞ্জ মহকুমার কয়েক হাজার লোক খুলনা, যশোর ও অন্যান্য জায়গায় রিক্সা চালিয়ে এবং কুলির কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করতে লাগলো। আমরা যখন ভীষণভাবে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, সরকার হুকুম দিল ধান কাটতে যেতে আপত্তি নাই, তবে ধান আনতে পারবে না। নিকটতম সরকারি গুদামে জমা দিতে হবে এবং সেই গুদাম থেকে কর্মচারীরা একটা রসিদ দেবে। দাওয়ালরা দেশে ফিরে এসে সেই পরিমাণ ধান নিজের জেলার নিকটতম গুদাম থেকে পাবে। দাওয়ালরা ধান কাটতে না গেলে একমাত্র খুলনা জেলায় অর্ধেক জমির ধান পড়ে থাকবে, এ কথা সরকার জানত। 1948 সালের শেষে অথবা 1949 সালের প্রথম দিকে এই হুকুম সরকার দিল। দুঃখের বিষয়, ধান গুদামে নেওয়া হয়েছিল, কিন্তু অধিকাংশ দাওয়াল ফিরে এসে ধান পায় নাই। কোনো রকম পাকা রসিদ ছিল না। সাদা কাগজে লিখে দিয়েই ধান নামিয়ে রাখত। সেই রসিদ নিয়ে দেশের গুদামে গেলে গালাগালি করে তাড়িয়ে দিত, অথবা সামান্য কিছু ব্যয় করলে কিছু ধান পাওয়া যেত। এতে দাওয়ালরা সর্বশান্ত হয়ে গেল। এই সময় একটা ঘটনা ঘটে গেল খুলনায়।
ফরিদপুর জেলার দাওয়ালদের প্রায় 200 নৌকা আটক করল ধান সমেত। তারা রাতের অন্ধকারে সরকারি হুকুম না মেনে আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে নৌকা ছেড়ে দিল ধান নিয়ে। 10-15 মাইল চলার পরে পুলিশ বাহিনী লঞ্চ নিয়ে তাদের ধাওয়া করে বাধা দিল। শেষ পর্যন্ত গুলি করে তাদের থামানো হলো। দাওয়ালরাও বাধা দিয়েছিল, কিন্তু পারে নাই। জোর করে নদীর পাড়ে এক মাঠের ভিতর সমস্ত ধান নামানো হয়েছিল এবং লোকদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও সরকারি গুদামে সে ধান ওঠে নাই। পরের দিন ভীষণ বৃষ্টি হয়ে সে ধান ভেসে যায়। আমি খবর পেয়ে খুলনা এলাম। তখনও অনেক নৌকা আটক রয়েছে ধানসহ। এই সময় দাওয়ালদের নিয়ে সভা করে জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে শোভাযাত্রা সহকারে উপস্থিত হলাম। জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন প্রফেসর মুনির চৌধুরীর বাবা জনাব আব্দুল হালিম চৌধুরী। তিনি আমার সাথে আলাপ করলেন এবং বললেন তার কিছুই করার নেই, সরকারের হুকুম। তবে তিনি ওয়াদা করলেন সরকারের কাছে টেলিগ্রাম করবেন সমস্ত অবস্থা জানিয়ে। আমি দাওয়ালদের নিয়ে ফিরে আসলাম। আমি নিজেও টেলিগ্রাম করলাম। দাওয়ালদের বললাম ভবিষ্যতে যেন তারা এভাবে আর ধান কাটতে না আসে, একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত। খাজা নাজিমুদ্দিন সাহেব তখন বড়লাট, কারণ জিন্না মারা যাবার পরে তাকে গভর্নর জেনারেল করা হয়েছিল। এই সময়ে আরেকটা অত্যাচার মহামারীর মতো শুরু হয়েছিল। জিন্না ফান্ড নামে সরকার একটা ফান্ড খোলে, যে যা পারে তাই দান করবে, এই হলো হুকুম। জিন্না ফান্ডে টাকা দিতে কেউই আপত্তি করেছে বলে আমার জানা নাই। যাদের অর্থ আছে তারা খুশি হয়েই দান করেছে। অনেক গরিবও জিন্না ফান্ডে টাকা দিয়েছে। কিন্তু কিছু সংখ্যক অফিসার সরকারকে খুশি করার জন্য জোর জুলুম করে টাকা তুলতে শুরু করেছিল। যে মহকুমা অফিসার বেশি তুলতে পারবেন তিনি ভেবেছেন তাড়াতাড়ি প্রমোশন পাবেন। আমার মহকুমায় এটা ভীষণ রূপ ধারণ করেছিল। খাজা সাহেব গোপালগঞ্জ আসবেন ঠিক হয়েছে। তখনকার মহকুমা হাকিম সভা করে এক অভ্যর্থনা কমিটি গঠন করেছেন, যেখানে ঠিক করেছে যে গোপালগঞ্জ মহকুমায় প্রায় 6 লক্ষ লোকের বাস। মাথা প্রতি 1 টাকা করে দিতে হবে, তাতে 6 লক্ষ টাকা উঠবে। আর যাদের বন্দুক আছে তাদের আলাদাভাবে দিতে হবে। ব্যবসায়ীদের তো কথাই নাই, বড় নৌকা প্রতিও প্রত্যেককে দিতে হবে। তিনি সমস্ত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টদের হুকুম দিয়েছেন, যে না দিবে তাকে শাস্তি ভোগ করতে হবে। চারিদিকে জোর জুলুম শুরু হয়েছে। চৌকিদার দফাদার নেমে পড়েছে। কারো গরু, কারো বদনা, থালা, ঘটিবাটি কেড়ে আনা হচ্ছে। এক ত্রাসের রাজত্ব। জনাব ওয়াহিদুজ্জামান সাহেবই নাজিমুদ্দিন সাহেবকে দাওয়াত করে এনেছেন। এখন তিনি মুসলিম লীগে আছেন। গোপালগঞ্জ মুসলিম লীগ যারা 1947 সাল পর্যন্ত করেছেন, এখন আর তারা নাই। অ্যাডহক কমিটি করা হয়েছে। মহকুমা হাকিম সাহেবের সাথে যোগসাজশে তারা কাজ করেছে। আমি খুলনা থেকে গোপালগঞ্জ পৌঁছালাম। গোপালগঞ্জ শহরে স্টিমার যায় না। 2 মাইল দূরে হরিদাসপুর নামে একটা ছোট্ট স্টেশন পর্যন্ত আসে। হরিদাসপুর থেকে নৌকায় গোপালগঞ্জ যেতে হয়। আমি একটা নৌকায় উঠলাম। মাঝি আমাকে চিনতে পেরেছে। নৌকা ছেড়ে দিয়ে আমাকে বলে, ভাইজান আপনি এখন এসেছেন, আমার সর্বনাশ হয়ে গেছে। 5 জন লোক আমরা, হুকুম এসেছে 5 টাকা দিতে হবে। দিনভর কোনোদিন 2 টাকা, কোনোদিন আরও কম টাকা উপার্জন করি। বলেন তো 5 টাকা কোথায় পাই? গতকাল আমার বাবার আমলের একটা পিতলা বদনা ছিল, তা চৌকিদার টাকার দায়ে কেড়ে নিয়ে গেছে। এই কথা বলে কেঁদে ফেলল। সমস্ত ঘটনা আমাকে আস্তে আস্তে বলল। মাঝির বাড়ি টাউনের কাছেই, সে চালাক চতুরও আছে। শেষে বলে, পাকিস্তানের কথা তো আপনার কাছ থেকেই শুনেছিলাম, এই পাকিস্তান আনলেন? আমি শুধু বললাম এটা পাকিস্তানের দোষ না। গোপালগঞ্জ নেমে আমার বাসায় পৌঁছার সাথে সাথে অনেক লোক এসে জমা হতে লাগলো। আর সকলের মুখে একই কথা। ব্যবসায়ীরা এলো বিকালে কয়েকজন, পুরানো মুসলিম লীগের নেতারা এলেন। আমি বিকেলেই সমস্ত মহকুমায় আমার পুরানো সহকর্মীদের খবর দিলাম। পরের দিন প্রায় সকলে এসে হাজির হলো। এক আলোচনা সভা করলাম। আমি বললাম আমাদের বাধা দিতে হবে, এটা সরকারের ট্যাক্স না, লোকে ট্যাক্স দিতে বাধ্য। কিন্তু কোন আইনে চাঁদা জোর করে তুলতে পারে?
আমি পৌঁছবার পূর্বেই বোধহয় 3 লাখ টাকার মতো তুলে ফেলেছে। সঠিক হিসাব দিতে পারবো না। মহকুমা হাকিম ও মুসলিম লীগ অ্যাডহক কমিটি ঠিক করেছে যে টাকা অভ্যর্থনায় খরচ হবে তা বাদ দিয়ে বাকি সমস্ত টাকা খাজা সাহেবকে তোড়াই করে দেয়া হবে জিন্না ফান্ডের জন্য। যদি সম্ভব হয় কিছু টাকা মসজিদের জন্য রাখা হবে। গোপালগঞ্জে একটা ভালো মসজিদ করা হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এ টাকা নিতে দেওয়া হবে না। তার অভ্যর্থনায় যা ব্যয় হয় তা বাদে বাকি টাকা মসজিদ আর গোপালগঞ্জে কলেজ করার জন্য রেখে দিতে হবে। এর ব্যতিক্রম হলে আমরা বাধা দেব। দরকার হয় সভায় গোলমাল হবে। এ খবর চলে গেল সমস্ত মহকুমায়। টাকা তোলা প্রায় বন্ধ হয়ে গেল। আমার পৌঁছার সাথে সাথে জনসাধারণের সাহস বেড়ে গেল। গোপালগঞ্জের জনসাধারণ আমাকেই দেখেছে পাকিস্তান আন্দোলন করতে। এরা আমাকে ভালোবাসে। আমার সাথে এক যুবক কর্মী বাহিনী ছিল, যারা আমার হুকুম পেলে আগুনেও ঝাঁপ দিতে পারত। খাজা সাহেব পৌঁছবার 2 দিন পূর্বে মহকুমা হাকিম জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে পরামর্শ করলেন এবং আমাকে গ্রেপ্তার করা যায় কি না অনুমতি চাইলে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধ করে বলে দিলেন তিনি একদিন পূর্বেই উপস্থিত হবেন এবং আমার সাথে আলাপ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার গোলাম কবির। তিনি খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন। কলকাতা থেকে আমাকে চিনতেন। আমাকে তুমি বলে কথা বলতেন, আর আমিও কবির ভাই বলতাম। তিনি গোপালগঞ্জে এসেই আমাকে খবর দিলেন। তার সাথে দেখা করতে যেয়ে দেখি জেলার পুলিশ সুপারিনটেনডেন্টও উপস্থিত আছেন। আমি তাকে সকল বিষয় বললাম এবং আমাদের দাবিগুলো পেশ করলাম। তিনি আমাকে বললেন গভর্নর জেনারেল রাজনীতিবিদ নন, তিনি রাষ্ট্রপ্রধান। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত নন। তিনি তো অতিথি, তাকে অসম্মান করা কি উচিত হবে? আমি বললাম, কে বলেছে আপনাকে যে তাকে অসম্মান করতে চাই? তাকে সকলেই অভ্যর্থনা করবে। শুধু এটুকু কথা তার সাথে আলোচনা করে আমাকে জানিয়ে দেন যে তিনি হুকুম দিবেন এই অত্যাচার করে টাকা তোলার ব্যাপারে তদন্ত করবেন এবং দোষীকে শাস্তি দিবেন। দ্বিতীয়ত, টাকা তাকেই দেয়া হবে, আমরা কোনো দাবি করব না। শুধু তিনি টাকাটা কলেজ করতে দিয়ে দেবেন, তিনিই আমাদের কলেজ করে দিবেন। কবির সাহেব আমাকে বললেন, তুমি কথা দাও কোনো গোলমাল হবে না। আমি বললাম, কবির ভাই, আপনি পাগল হয়েছেন? আমি জানি না যে তিনি প্রধানমন্ত্রী নন, এখন বড়লাট হয়েছেন। কোনো গোলমাল হবে না আমাদের পক্ষ থেকে। আপনি তার সাথে পরামর্শ করে আমাকে জানিয়ে দিবেন সকাল 10টার মধ্যে, যাতে সকলে মিলে ভালোভাবে তাকে অভ্যর্থনা করতে পারা যায়। পরের দিন সকালবেলা খাজা সাহেবের বজরা গোপালগঞ্জ এলো 11টার সময়। আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো তার বজরায়। খাজা সাহেব পাশের রুমে বসেছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট কবির সাহেব তার পক্ষ থেকে আমাকে বললেন আমার দাবিগুলো ন্যায়সঙ্গত, তিনি নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন। গোপালগঞ্জ শহরে কলেজ নাই, একটা কলেজ হওয়া দরকার, তিনি স্বীকার করলেন। এর মধ্যে আর একটা ঘটনা হয়ে গেল। জনসাধারণ মনে করেছে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, কারণ পুলিশ কর্মচারী তার সরকারি কাপড় পরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। কর্মীরা স্লোগান দিতে শুরু করে এবং পুলিশ কর্ডন ভেঙে অগ্রসর হতে থাকে। পুলিশ লাঠিচার্জ করে বসেছে। ভীষণ গোলমাল শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে খবর দিল আমাকে ঘটনাস্থলে পাঠাতে। আমি দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হলাম এবং সকলকে বললাম আমাকে গ্রেপ্তার করে নাই, খাজা সাহেব আমাদের দাবিগুলি বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। আমি খাজা সাহেবকে দাওয়ালদের অসুবিধার কথা বলবার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছিলাম। কবির সাহেব নিজেও খুব চিন্তিত ছিলেন দাওয়ালদের ব্যাপার নিয়ে, কারণ ফরিদপুরে যে দুর্ভিক্ষ হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। বিরাট সভা হলো। সকলেই গভর্নর জেনারেলকে অভ্যর্থনা করলেন। তিনি মসজিদটার দ্বার উদ্ঘাটনও করেছিলেন। খাজা সাহেব তদন্ত করেছেন কিনা জানি না, তবে টাকা তিনি নেন নাই, কলেজ করার জন্য দিয়ে গিয়েছিলেন। জিন্না ফান্ডের নামে টাকা তোলা হয়েছিল বলে মোহাম্মদ আলী জিন্নার নামেই কলেজ করা হয়েছিল। আজও কলেজটা আছে, ভালোভাবে চলছে। দিনটা আমার ঠিক মন নাই, তবে ঘটনাটা মনে আছে। 1948 সালের ভিতর হবে। সোহরাওয়ার্দী সাহেব ঢাকায় এসেছিলেন এবং সলিমুল্লাহ মুসলিম হলে এক ছাত্রসভায় বক্তৃতা করেছিলেন। তখন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম সাহেব সহসভাপতি ছিলেন হলের।
শহীদ সাহেবের বক্তৃতা এত ভালো হয়েছিল যে যারা তার বিরুদ্ধাচরণ করতেন তারাও ভক্ত হয়ে পড়লেন। এদিকে মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় বা হলের কাছেও যেতে পারতেন না। শহীদ সাহেব যখন পরে আবার ঢাকায় আসলেন তখন কতগুলি সভার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম থাকে। প্রথম সভার জায়গা ঠিক হলো টাঙ্গাইল। স্টিমারে মানিকগঞ্জ হয়ে যেতে হবে। পথে আরও একটা সভা হবে। শামসুল হক সাহেব সভার বন্দোবস্ত করেছিলেন। শহীদ সাহেব প্লেন থেকে ঢাকায় নেমে সোজা বেগম আনোয়ারা খাতুন এমএলএ ছিলেন তার বাড়িতে আসলেন। সেখানেই দুপুরবেলা খেলেন। সন্ধ্যায় বাদামতলী ঘাট থেকে জাহাজ ছাড়বে। মাওলানা ভাসানী ও আমি সাথে যাব। আমরা শহীদ সাহেবকে নিয়ে জাহাজে উঠলাম। মৌলানা সাহেবও উঠেছিলেন। জাহাজ 6টায় ছাড়বার কথা, ছাড়ছে না। খবর নিয়ে জানলাম সরকার হুকুম দিয়েছে না ছাড়তে। প্রায় 2 ঘন্টা জাহাজ ঘাটে বসে রইল। কাদের সর্দার জনাব কামরুদ্দিন সাহেবও উপস্থিত ছিলেন। রাত 8টায় জেলা ম্যাজিস্ট্রেট ও ডিআইজি পুলিশ শহীদ সাহেবের হাতে একটা কাগজ দিলেন। তাতে লেখা তিনি ঢাকা ত্যাগ করতে পারবেন না, তবে যদি কলকাতা ফিরে যান সরকারের আপত্তি নাই। তিনি ঢাকায় যে কোনো জায়গায় থাকতে পারেন, তাতেও আপত্তি নাই। শহীদ সাহেব জাহাজ ছেড়ে নেমে আসলেন। আমিও তার মালপত্র নিয়ে সাথে সাথে এলাম। কোথায় থাকবেন আর কেই বা জায়গা দেবেন? কোনো হোটেলও নাই। বেগম আনোয়ারার সাহস আছে, কিন্তু তাদের বাড়িটায় জায়গা নাই। আতাউর রহমান কামরুদ্দিন সাহেবের বাড়িরও সেই অবস্থা। কামরুদ্দিন সাহেব ক্যাপ্টেন শাহজাহান ও তার স্ত্রী বেগম নূরজাহানের সাথে সাক্ষাৎ করলেন, কারণ তাদের বাড়িটা সুন্দর এবং থাকার মতো ব্যবস্থাও আছে। বেগম নূরজাহান বললেন, এ তো আমাদের সৌভাগ্য। শহীদ সাহেবকে আমি বাবার মতো ভক্তি করি। আমাদের বাড়িতেই থাকবেন তিনি, নিয়ে আসুন। সেই দিন এই উপকার বেগম নূরজাহান না করলে সত্যি দুঃখের কারণ হতো। পাকিস্তান সত্যিকারের যিনি সৃষ্টি করেছিলেন সেই লোকের থাকার জায়গা হলো না। 2 দিন শহীদ সাহেব ছিলেন তার বাসায়। কি সেবাই না ভদ্রমহিলা করেছিলেন, তা প্রকাশ করা কষ্টকর। মেয়েও বোধহয় বাবাকে এত সেবা করতে পারে না। ক্যাপ্টেন শাহজাহানও যথেষ্ট করেছেন। 2 দিন পরে শহীদ সাহেবকে নিয়ে নারায়ণগঞ্জে জাহাজে তুলে দিলাম। আমি সাথে যেতে চেয়েছিলাম, এগিয়ে দিতে। তিনি রাজি হলেন না, বললেন দরকার নাই, আর লোকজনও আছে, আমার অসুবিধা হবে না। আমি বিছানা করে সকল কিছু গুছিয়ে দিয়ে বিদায় নিতে গেলে বললেন, তোমার উপরও অত্যাচার আসছে। এরা পাগল হয়ে গেছে। শাসন যদি এইভাবে চলে বলা যায় না কি হবে। আমি বললাম, স্যার চিন্তা করবেন না। অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি খোদা আমাকে দিয়েছেন, আর সে শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি। এই অত্যাচারের প্রতিবাদ করার মতো ক্ষমতা তখন আমাদের ছিল না, আর আমরা প্রস্তুত ছিলাম না। ছাত্ররা সামান্য প্রতিবাদ করেছিল, নেতৃত্ব দেওয়ার মতো কেউ আমাদের ছিল না। আমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারতাম নিশ্চয়ই সাড়া পেতাম। জনসাধারণ শহীদ সাহেবকে ভালোবাসতেন। আমরা কয়েকজন প্রস্তাব করলে ঢাকার পুরানা নেতারা নিষেধ করলেন। আমরা ঢাকায় নতুন এসেছি, পরিচিত হতেও পারি নাই ভালোভাবে। মৌলানা ভাসানী ওই জাহাজেই চলে গেলেন এবং সবাই যোগদান করেছিলেন। ওই দিন যদি শামসুল হক সাহেব ঢাকায় থাকতেন তবে আন্দোলন আমরা করতে পারতাম বলে আমার বিশ্বাস ছিল। 1948 সালের 11 সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্না মৃত্যুবরণ করেন এবং খাজা নাজিমুদ্দিনকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন জনাব নুরুল আমিন সাহেব। এই সময়েও কিছু সংখ্যক এমএলএ শহীদ সাহেবকে পূর্ব বাংলায় এসে প্রধানমন্ত্রী হতে অনুরোধ করেছিলেন। তিনি রাজি হন নাই। গণপরিষদে একটা নতুন আইন পাশ করে শহীদ সাহেবকে গণপরিষদ থেকে বের করে দেওয়া হলো।